আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু উঠে আসছে, যেখানে দুর্ঘটনা ঘটার আগে পাইলটদের মধ্যে কথোপকথনের একটি তথ্য উঠে আসে, যেখানে পাইলটদের কথা অনুযায়ী তারা নাকি বিমানের জ্বালানি বন্ধ করেনি। তো এই বিষয়ে আসল কারণ কি কি সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টাল ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ AAIB রিলিজ ইনিশিয়াল রিপোর্ট অন আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া ক্র্যাশ। অর্থাৎ AAIBর তরফ থেকে কিন্তু ইনিশিয়ালি ভাবে একটি রিপোর্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে আহমেদাবাদে যে এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ঘটেছিল সেই সম্পর্কিত। অর্থাৎ এই বিষয়ে যা যা প্রবাবেল রিপোর্টগুলো উঠে আসে সবকিছুই আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা দেখে নেব কি হয়েছে। আপনারা জানেন 12 জুন 2025-এ দুপুর 1:38 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং সেই বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট কিন্তু উঠে আসছে। আর এই দুর্ঘটনার ফলে বিমানটিতে থাকা 241 জন নিহত হয় এবং মাত্র একজন কিন্তু বেঁচে যায়। এবং দুর্ঘটনার টাইম বিমানটি যে হোস্টেলে আঘাত এনেছিল সেই হোস্টেলের মধ্যে থাকা 19 জন স্টুডেন্টও কিন্তু এই দুর্ঘটনার ফলে নিহত হন। এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে এই যে দুর্ঘটনাটি ঘটেছিল তার একটি প্রাথমিক রিপোর্ট কিন্তু উঠে আসছে। অর্থাৎ ঘটনার ক্রম বা সময় রেখা অনুযায়ী টেক অফ ক্লিয়ারেন্স, যেখানে 8:08 UTC অর্থাৎ ইউনিভার্সাল কোঅর্ডিনেট টাইম অনুযায়ী 8:08-এ কিন্তু টেক অফ ক্লিয়ারেন্স পায় আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়া এই বিমানটি। অর্থাৎ ইন্ডিয়ান টাইম অনুযায়ী 1:38-এ কিন্তু টেক অফ ক্লিয়ারেন্স পায়। অর্থাৎ ইন্ডিয়ান টাইম অনুযায়ী 1:38-এ আহমেদাবাদ বিমানবন্দরে রানওয়ে 23 থেকে এই বিমানটি টেক অফের জন্য কিন্তু ছাড়পত্র পেয়েছিল। এরপর 8:38 অর্থাৎ 1:38 বিমানটি বায়ুবাহিত হয়ে ওঠে, অর্থাৎ আকাশে উঠতে শুরু করে। 1:38 ইঞ্জিন কাট অফ হয়, যেখানে ইঞ্জিন 1 এর জ্বালানি নিয়ন্ত্রিত সুইচ সেটি ফার্স্ট বন্ধ হয় এবং তার কিছু সেকেন্ড পরেই ইঞ্জিন 2 এর যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সেটিও কিন্তু মাঝ আকাশেই বন্ধ হয়ে যায়। অর্থাৎ উভয় ইঞ্জিনে কিন্তু বিমানটি ওড়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। আর এই বন্ধ হয়ে যাওয়ার টাইমই পাইলটদের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসে, যেখানে 1:38 ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ সিভিআর অনুযায়ী পাইলটদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেই বিষয়ে একটি রিপোর্ট উঠে আসে। আর এই রিপোর্টটা কোথা থেকে উঠে আসছে না, ব্ল্যাক বক্স যেটা উদ্ধার করা হয়েছিল সেখান থেকে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে। আপনারা প্রত্যেকেই কিন্তু এই ব্ল্যাক বক্সের নাম কিন্তু শুনেছেন, কিন্তু এই ব্ল্যাক বক্স দুটো টাইপের হয়। একটা হচ্ছে সিভিআর, যেটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে যে পাইলটরা থাকে তাদের মধ্যে যে কথোপকথন হয় সেই রেকর্ডটা কিন্তু এই সিবিআর এর মধ্যে স্টোর হতে থাকে। এবং আরেকটি থাকছে সেটা হচ্ছে FDR, যেটার মধ্যে ফ্লাইটের ডাটা সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো স্টোর হতে থাকে সেই সিস্টেমের মধ্যে। আর এই রিপোর্টটি যেটি উঠে আসে সেটি সম্পূর্ণ সিভিআর এর উপর বেস করে, যেখানে ককপিটের মধ্যে যে ভয়েস রেকর্ড হয়েছিল অর্থাৎ পাইলটদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেই নিয়ে কিন্তু এই রিপোর্টটি বর্তমানে উঠে আসছে। অর্থাৎ প্রথম পাইলট সেকেন্ড পাইলটকে বলেছে তুমি কেন কাট অফ করেছো। অর্থাৎ প্রথম পাইলট ভেবেছিল যে সেকেন্ড পাইলট হয়তো কোনো মেসেজ পেয়েছে বা কোনো কিছুর জন্য যে জ্বালানি নিয়ন্ত্রিত সুইচ আছে কাট অফ করেছিল, কিন্তু তারপরেই সেকেন্ড পাইলট বলে আমি কাট অফ করিনি। অর্থাৎ পাইলটদের তরফ থেকে এই কথাবার্তা হয়েছে যে তারা কেউই ইঞ্জিন বন্ধ করেনি। এছাড়াও র্যাম এয়ার টারবাইন অর্থাৎ র্যাটের কিন্তু স্থাপনা করা হয় কখন না 1:38 আর এই র্যাটটা কি, আর এই র্যাটটা হলো একটি ডিভাইস যার মাধ্যমে যদি বিমানের মধ্যে কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটে তখন এই র্যাটের মাধ্যমে বিমানের মধ্যে কিন্তু জরুরি বিদ্যুৎ সরবরাহ করা হয়। অর্থাৎ সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি বিদ্যুৎ ইউনিট মোতায়েন করা হয়েছে, যেটি নিরাপত্তা ক্যামেরা ফুটেজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এরপর 1:38 থেকে 1:39 মধ্যে পাইলটরা দ্রুত সুইচগুলিকে রানে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন, যেখানে ইঞ্জিন 1 রিলাইটিং সিকোয়েন্স শুরু করে এবং ইঞ্জিন 2 পুনরায় চালু করতে ব্যর্থ হয়। অর্থাৎ পাইলটরা চেষ্টা করেছিল যে ইঞ্জিন 1 বা ইঞ্জিন 2 গুলোকে পুনরায় চালু করতে, কিন্তু কোনো ইঞ্জিনে কিন্তু আর চালু হয়নি। এবং 1:39:04 বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে আহমেদাবাদের পশ্চিমে খোলা মাঠের দিকে একটি মেডিকেল হোস্টেলের কাছে গিয়ে কিন্তু বিধ্বস্ত হয়েছিল।
যেখানে এই যে পুরো ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ বিমানটি ওরা শুরু করা থেকে যেখানে এই পুরো ঘটনাটি মাত্র 32 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটেছিল। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ আর যে র্যাক ডিপ্লয়েড করা হয়েছিল সেটা কিন্তু এই ফুটেজ দেখলেই আমরা দেখতে পাবো। এই যে ডিভাইসটা দেখা যাচ্ছে এটাকেই বলা হচ্ছে র্যাক, যেটির মাধ্যমে এমার্জেন্সি টাইমে যখন বিমানের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে তখন এই র্যাটের মাধ্যমেই আবারও কিন্তু বিমানের মধ্যে বিদ্যুৎ চলাচল সক্রিয় করা হয়। এবার আসি রিপোর্টের প্রাথমিক ফলাফল কি কি উঠে আসছে, যেখানে মাঝ আকাশে উভয় ইঞ্জিনই কিন্তু বন্ধ হয়ে যায়। আর এর জন্য কিন্তু মূল সমস্যা তৈরি হয়, যেখানে জ্বালানি কাট অফ ভালভগুলি বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এটি ইঞ্জিনের জ্বালানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং যার ফলে কিন্তু আগুনও জ্বলে ওঠে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে পাইলটের অভিপ্রায়ের কোনো প্রমাণ কিন্তু বর্তমানে নেই, অর্থাৎ উভয় পাইলটই যে ইচ্ছাকৃতভাবে সুইচ সরানোর কথা অস্বীকার করেছেন বা মানবিক ত্রুটি বা অসাবধানতাবশত যোগাযোগের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রাথমিক ফলাফলের রিপোর্ট অনুযায়ী। এছাড়াও বিমানের মধ্যে বৈদ্যুতিক ত্রুটি বা সফটওয়্যার কমান্ড ত্রুটির সম্ভাবনার বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তো এই সমস্ত রিপোর্টগুলি কিন্তু প্রাথমিক ফলাফল অনুযায়ী কিন্তু উঠে আসছে। এবার আমরা যদি দেখে নিই এই কাট অফ ভালভ সেটা কি না জ্বালানি কাট অফ ভালভ, যেটি জ্বালানি শাট অফ ভালভ নামেও পরিচিত। এটি বিভিন্ন জ্বালানি ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ডিভাইস, অর্থাৎ এইগুলি জ্বালানি প্রবাহকে সম্পূর্ণরূপে বন্ধ করে অথবা প্রবাহের হারটি নিয়ন্ত্রণ করে। আর এই ভালভগুলি জ্বালানি লিক প্রতিরোধ করে অথবা জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য ইঞ্জিন যন্ত্রাপতি এবং গ্যাস লাইন সহ বিস্তৃত অ্যাপ্লিকেশনে এই ভালভ কিন্তু ব্যবহার করা হয়। আর এটি বিমানে একটি জ্বালানি শর্ট অফ ভালভ বা জ্বালানি কাট অফ ভালভ নামেও পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পাইলটকে ইঞ্জিনের প্রবাহ দ্রুত এবং সম্পূর্ণরূপে বন্ধ করতে সক্ষম করে। আর এই ভালভ নিরাপত্তার জন্য কিন্তু খুবই অপরিহার্য, বিশেষ করে ইঞ্জিনের আগুন লাগা বা জোরপূর্বক অবতরণের মতো জরুরি পরিস্থিতিতে কিন্তু এই ভালভ কাজ করে থাকে এবং এটি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সার্ভিসিং এর সময় জ্বালানি বিচ্ছিন্ন করার অনুমতি দেয়। তো বিমানের মধ্যে জ্বালানি কাট অফ ভালভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এবং এই যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পেছনে কিন্তু এই জ্বালানি কাট অফ ভালভটি কিন্তু সম্পূর্ণরূপে তার কাজ করা বন্ধ করে দেয়। আর এর কারণে কিন্তু পুরো পরিস্থিতিটি ঘটে। এছাড়া প্রাথমিক ফল অনুযায়ী বাহ্যিক কোনো কারণের প্রমাণ কিন্তু পাওয়া যায়নি, যেখানে কোনো পাখির বাধার সম্মুখীন কিন্তু বিমানটি হয়নি। এছাড়াও খারাপ আবহাওয়া কিন্তু ছিল না। এছাড়াও বিমানের মধ্যে যে জ্বালানি স্টোর করা হয়েছিল সেই জ্বালানির মধ্যেও কিন্তু কোনো দূষণ পাওয়া যায়নি। এছাড়াও বিমানের অতিরিক্ত ওজনও ছিল না এবং বিমানটি টেক অফ করার আগে বিমানটি সুরক্ষণাবেক্ষণ করা হয়েছিল যা নিরাপত্তার মানদণ্ডের মধ্যেই ছিল। তো বাহ্যিক এই সমস্ত কারণে যে এই দুর্ঘটনাটি ঘটেছিল তার কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও নিয়ন্ত্রণ স্বাভাবিক ছিল, যেখানে থ্রাস্ট লিভার, ফ্ল্যাপ পজিশন বা স্টেবিলাইজার ট্রিম সবই কিন্তু সঠিক অবস্থানেই ছিল। এছাড়াও সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার অনুযায়ী পাইলটদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা পাইলটদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেই বিষয়ে কোনো বিভ্রান্তি দেখেনি, অর্থাৎ উভয় পাইলটই জানতেই পারেনি যে কিভাবে ইঞ্জিন 1 বা ইঞ্জিন 2 সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ কিভাবে এই বিচ্ছিন্নতা ঘটেছে। তো এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু প্রাথমিক ফলাফল অনুযায়ী উঠে আসছে। এছাড়াও তদন্তে প্রযুক্তিগত কোন ক্ষেত্রগুলিকে মেইনলি ফোকাস করা হচ্ছে, যেখানে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ প্রক্রিয়া তদন্তকারীরা সেটিকে পরীক্ষা করেছেন এবং তার মধ্যে কোনো কি শর্ট সার্কিট বা ফ্লাইট কম্পিউটার দ্বারা পাঠানো সফটওয়্যার কমান্ড অথবা ত্রুটিপূর্ণ ককপিট কনসোল সুইচের মধ্যে কোনো কি প্রবলেম ছিল সেই বিষয়ে কিন্তু তদন্তকারীরা পরীক্ষা করছেন এবং ইসিউ অর্থাৎ অটো থ্রোটল এবং ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের মধ্যে ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল থেকে কি কোনো ভুল নির্দেশ জারি করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু তদন্ত করা হচ্ছে। অর্থাৎ পাইলটদের দ্বারা কি কোনো মেসেজ অর্থাৎ ক্রস ওয়ারিং বা সেন্সার ভুল পড়া হতে পারে, তার জন্যই কি এই ঘটনা ঘটেছে সেই দিকটিকে ফোকাস রেখেও কিন্তু তদন্ত করা হচ্ছে। এছাড়াও এফএমএস আপডেট অর্থাৎ ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম আপডেট, যেখানে সাম্প্রতিক বোয়িং সফটওয়্যার আপডেট করা হয়েছিল আর তার ফলে কি সিস্টেমের মধ্যে সফটওয়্যারের কোনো প্রবলেম হয়েছিল আর যার কারণে 387 মডেলের অটো পাইলট সিস্টেমের মধ্যে হয়তো কিছু প্রবলেম বা কিছু ত্রুটি ঘটেছিল এবং সেটি কিন্তু বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়াও গ্রাউন্ড ক্রু বা রক্ষণাবেক্ষণ রেকর্ডগুলিকে বর্তমানে ফোকাসে রেখে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং সেই রেকর্ড অনুযায়ী যে জ্বালানি বিমানের মধ্যে ভরা হয়েছিল সেই জ্বালানির মধ্যে কোনো রকম দূষিত পদার্থ ছিল না এবং বিমানটি টেক অফের আগে 3 দিন আগে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং সেই রক্ষণাবেক্ষণের টাইমে কোনো সমস্যা কিন্তু বিমানের মধ্যে দেখা যায়নি। তো এই সমস্ত দিকগুলো কিন্তু বর্তমানে তদন্ত করা হচ্ছে। এবার আসি কারা কারা এই তদন্তের মধ্যে রয়েছে, যেখানে ডিজিসিএ ইন্ডিয়ার প্রধান সংস্থাটা কিন্তু এই তদন্ত করছে, অর্থাৎ সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল কিন্তু এই তদন্তের সাথে যুক্ত আছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনটিএসবি কিন্তু যুক্ত আছে, যেখানে জিই
ইঞ্জিন এবং বোয়িং উৎপাদনের সংস্থা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের NTSB যুক্ত, তার জন্য কিন্তু এরাও এই বিষয়ে তদন্ত করছে। এছাড়াও GE এরোস্পেস ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা কিন্তু এই তদন্তের সাথে যুক্ত আছে এবং বোয়িং বিমান নির্মাতার ইঞ্জিনিয়াররাও কিন্তু এই তদন্তের সাথে যুক্ত আছে। অর্থাৎ আন্তর্জাতিক বিমান নিরাপত্তা ল্যাব দ্বারা সমর্থিত সিভিআর বা এভরিআর দ্বারা কিন্তু পুরো তদন্তটিকে বিশ্লেষণ করা হচ্ছে। এরপর কি হবে? এরপর চূড়ান্ত প্রতিবেদন অর্থাৎ ফাইনাল রিপোর্ট আগামী 12 থেকে 18 মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন বুলেটিন অর্থাৎ নিরাপত্তা সতর্কতার জন্য সম্ভবত 3 মাসের মধ্যে আরো একটি রিপোর্ট পেশ হতে পারে, যেখানে নিরাপত্তা নির্দেশিকা জারি হতে পারে। অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদনের আগেই DGCA এই আদেশ জারি করতে পারে, যেখানে বোয়িং এবং GE কে ইঞ্জিন নিয়ন্ত্রণের অতিরিক্ত উন্নত প্রদর্শনের প্রয়োজন হতে পারে। অর্থাৎ পুরো সিস্টেমের মধ্যে আরো উন্নত বা অতিরিক্ত সিস্টেম যাতে আপগ্রেড করা হয় এই বোয়িং বিমানের ক্ষেত্রে, সেক্ষেত্রে DGCA এর তরফ থেকে কিন্তু নির্দেশ জারি করা হতে পারে। তো এই সমস্ত ঘটনা কিন্তু এর পরবর্তীতে হতে পারে। তো ফাইনালি কনক্লুশনে আমরা যদি দেখি, অর্থাৎ যদি এটিকে কারিগরি ত্রুটি হিসেবে নিশ্চিত করা হয়, তাহলে এটি বিমান দুর্ঘটনার সবচেয়ে বিরল এবং বিতর্ককরণ ঘটনাগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ বিমানটি ওড়ার সময়ই অনিয়ন্ত্রিতভাবে কিভাবে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সেই ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই হচ্ছে প্রাথমিক রিপোর্টের বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। যদি আপনাদের এই বিষয়ে কিছু বক্তব্য থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা যদি এই কোশ্চেনটির অ্যান্সার জেনে থাকেন, অর্থাৎ কোন আন্তর্জাতিক সংস্থা ব্ল্যাক বক্স ব্যবহার এবং নকশার জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করে, এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা যদি জেনে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি মেনশন করে দেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আহমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনার যে প্রাথমিক রিপোর্টটি উঠে আসছিল, সেই বিষয়ে যাবতীয় যা যা তথ্য সবকিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।